নমস্কার। শুরু করছি শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে, প্রথম খণ্ড, প্রথম অধ্যায়। সোনালি বালির নদীর চরে রোদ হেলে পড়েছে। ইসম শেখ ছোয়ের নিচে বসে তামাক টানছে। হেমন্তের বিকেল। নদীর পাড় ধরে কিছু গ্রামের মানুষ হাট করে ফিরছে। দূরে দূরে সব গ্রাম মাঠ দেখা যাচ্ছে। তরমুজের লতা এখন আকাশমুখ। তামাক টানতে টানতে ইসম সব দেখছিল। কিছু ফড়িং উড়ছে বাতাসে। সোনালি ধানের গন্ধ মাঠময়। অঘ্রাণের এই শেষ দিনগুলিতে জল নামছে খাল বিল থেকে। জল নেমে নদীতে এসে পড়ছে। এই জল নামার শব্দ ওর কানে আসছে। সূর্য নেমে গেছে মাঠের ওপারে। বটের ছায়া বালির চর ঢেকে দিয়েছে। পাশে কিছু জলা জমি, ঠান্ডা পড়েছে। মাছেরা এখন শীতের জন্য তেমন জলে নড়ছে না। শুধু কিছু সোনা পোকার শব্দ। ওরা ধান খেতে উঠছিল। আর কিছু পাখির ছায়া জলে। দক্ষিণের মাঠ থেকে ওরা ক্রমে সব নেমে আসছে। এ সময় একদল মানুষ গ্রামের সড়ক থেকে নেমে এদিকে আসছিল। ওরা যেন কি বলাবলি করছে, যেন এক মানুষ জন্ম নিচ্ছে এই সংসারে। এখন এক খবর, ঠাকুরবাড়ির ধনকর্তার আগুনের শেষ বেলাতে ছেলে হয়েছে। ইসম শেষ কথাটা শুনেই মুখোটা ছোয়ের বাতায় ঝুলিয়ে রাখল। কলকি উপর করে দিল। তারপর হামাগুড়ি দিয়ে বাইরে বের হলো। উপরে আকাশ, নিচে এই তরমুজের জমি, আর সামনে সোনালি বালির নদী। জল স্ফটিক জলের মতো। ইসম এই ছায়াঘন পৃথিবীতে পশ্চিমমুখ হয়ে দাঁড়ালো। বলল, শোভান আল্লাহ। শেষে আর সে দাঁড়ালো না। নদীর পার অতিক্রম করে সড়ক ধরে হাঁটতে থাকলো। ধনকর্তার পোলা হইছে, বড় আনন্দ, বড় আনন্দ, সব ক্ষুদার মেহেরবানি। সড়কের দুধারে ধান, শুধু ধান। কত দূরে এইসব ধানের জমি চলে গেছে। ইসম চোখ তুলে দেখল সব। বিকেলের এইসব বিচিত্র রং দেখতে দেখতে তার মনে হলো পাশাপাশি এইসব গ্রাম তার কত চেনা, কতকালের মেমান সব। নিচে খাল, মাছেরা জলে লাফাচ্ছে। সে সড়কের একধারে গামছা পাতল। নিচে ঘাস, গামছা ঘাসে শিশিরে ভিজে উঠছে। সে এসব লক্ষ্য করল না। সে দু হাঁটু ভেঙে বসল। খালের জল নিয়ে অজু করল। সে দাড়িতে হাত বুলালো কবার। মাটিতে পরপর কবার মাথা ঠেকিয়ে আকাশ দেখতে দেখতে কেমন তন্ময় হয়ে গেল। অঘ্রাণের শেষ বেলায় ইসম নামাজ পড়ছে। সূর্য অস্ত যাচ্ছে বলে ওর ছায়াটা কত দূরে চলে গেছে। খালের জল কাঁপছিল, ওর ছায়াটা জলে কাঁপছে। কিছু হলদে মতো রঙের ফড়িং উঠছে মাথার উপর। সূর্যের সোনালি রঙের ওর মুখ আশ্চর্য রকমের লাল দেখাচ্ছিল, যেন কোনো ফেরেশতার অলৌকিক আলো এই মানুষের মুখে এসে পড়েছে। সে নামাজ শেষ করে হাঁটতে থাকল এবং পথে যাকে দেখল তাকেই বলল, আগুনের শেষ ফজরে ধনকর্তার পোলা হইছে। ওকে দেখে মনে হয় তরমুজ ক্ষেত থেকে অথবা সোনালি বালির চর থেকে একটি খবর সকলকে দেবার জন্য সে উঠে এসেছে। সে সড়ক অতিক্রম করে সুপারি বাগানে ঢুকে গেল। বৈঠকখানাতে লোকের ভিড়। বাইরে কেউ কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে। সে প্রায় সকলকেই আদাব দিল এবং ভিতরে ঢুকে নিজের জায়গাটিতে বসে তামাক সাজতে থাকল। সোনালি বালির নদীতে সূর্য ডুবছে। কচ্ছপেরা ধান গাছের অন্ধকারে ঘাপটি মেরে আছে। এইসব কচ্ছপ এখন একটু শক্তমতো মাটি পেলেই পাড়ে ডিম পাড়তে শুরু করবে। অনেকগুলি শেয়াল ডাকল টোডারবাগের মাঠে। একটা দুটো জোনাকি জ্বলল জলার ধারে। জোনাকিরা অন্ধকারে ডানা মেলে উঠতে থাকল। পাখির শেষ দলটা গ্রামের উপর দিয়ে উড়ে গেল। নির্জন এবং নিরিবিলি এইসব গ্রাম মাঠ। অন্ধকারেও টের পাওয়া যায় মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে।
সে জানে ওরা কোথায় যায়। ওরা হাসান পীরের দরগাতে যায়। পীরের দরগায় ওরা রাত যাপন করে। শীতের পাহাড় নেমে এলে ওরা তখন দক্ষিণের বিলে চলে যাবে। ইসম এবার উঠে পড়ল। ইসম ডাকল, টাইন্দি, আমি আইসি। দরজার বাইরে এসে ছোট কর্তা দাঁড়ালেন। ইসম, আইলি? হ, আইলাম। ধনকর্তারে খবর দিতে পাঠাইছেন? না পাঠাইলে আমারে পাঠান, খবর দিয়া আসি, একটা তফন আদায় কইরা আসি। ছোট কর্তা বললেন, যা তবে। ধন দাদারে কবি কাইলি যেন রওনা দেয়, কোনো চিন্তার কারণ নাই, ধন বউ ভালো আছে। তার কমু না, কি যে কন। ঠাইন্দি কই? মায় অসুস ঘরে, তুই বরং বড় বৈঠান রে বল তরে ভাত দিতে। ইসম নিজেই কলাপাতা কাটল এবং নিজেই এক ঘটি জল নিয়ে খেতে বসে গেল। বড় বউ বললে, পাতাটা ধুয়ে নাও। ইসম পাতাটার উপর জল ছিটিয়ে নিল, বলল, দেন। বড় বউ ইসমকে খেতে দিল। ইসম যখন খায় বড় নিবিষ্ট মনে খায়, ভাত সে একটাও ফেলে না। এমন খাওয়া দেখতে বড় বউর বড় ভালো লাগে। ইসমকে দেখতে দেখতে ওর বিবির কথা মনে হলো। ইসমের ভাঙা ঘর, পঙ্গু বিবি, নাড়ার বেড়া এবং জীর্ণ আবাসের কথা ভেবে বড় বউয়ের কেমন মায়া হলো। অন্যান্য অনেক দিনের মতো বলল, পেট ভরে খাও ইসম, একটু ডাল দেব, মাছ। অনেক দূরে যাবে, যেতে যেতে তোমার রাত পোহাবে। ইসম নিবিষ্ট মনে খাচ্ছে, আর হাত দশেক দূরে অসুজ ঘরটা দেখছে। সেখানে ধনমামি আছেন, ঠাইন্দি আছেন। ইসম ঘরের কোনায় কোনায় বেতপাতা ঝুলতে দেখল। মটকিলা গাছের ডাল দেখল দরজাতে। ঘরে প্রদীপ জ্বলছে। বাচ্চাটা দুবার ট্যাও ট্যাও করে কাঁদল। ভিজা কাঠের গন্ধ, ধোঁয়ার গন্ধ, ধূপের গন্ধ মিলিয়ে এ বাড়িতে একজন নবজাতকের জন্ম। টিন কাঠের ঘর, কামরাঙা গাছের ছায়া, ধনমামি, বড় মামি এবং এ বাড়ির বড় কর্তা পাগল। এ কথা মনে হতে ইসম বলল, বড় মামি, বড় মামারে দেখতাসি না। বড় বউ বড় বড় চোখ নিয়ে ইসমকে শুধু দেখল, কোনো কথা বলল না। বললেই যেন চোখ ফেটে জল বেরিয়ে আসবে। ইসম যেন এই চোখ দেখে ধরতে পেরেছে বড় মামা এখন বাড়িতে নেই, অথবা কোথায় থাকে, কই যায় কেউ খোঁজ খবর রাখে না, রাখবার সময় হয় না, অথবা দরকার হয় না। ইসম ডাল দিয়ে সবকটা ভাত হাপুস করে মাকড়সার মতো গিলে ফেলল। বড় মামি এখন কাছে নেই। বৈঠকখানায় লোক পাতলা হয়ে আসছে। বড় মামির বড় ছেলে, ধনমামির বড় ছেলে রান্নাঘরে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। ইসম বৈঠকখানা থেকে লাঠি নিল একটা, লণ্ঠন নিল হাতে। ইসম মাথায় পাগড়ি বাঁধল গামছা দিয়ে। এই আঘুন মাসের ঠান্ডায় কাদা জল ভাঙতে হবে, খাল পার হতে হবে, বিল পার হতে হবে। গামছা মাথায় সে 5 ক্রোশ পথ হাঁটবে। কোথাও খালের পাড়ে পাড়ে, কোথাও পুলের উপর দিয়ে, কখনো চুপচাপ, কখনো গাজির গীত গাইতে গাইতে ইসম দীর্ঘ পথ হাঁটবে। ইসম রান্নাঘর অতিক্রম করবার সময় দেখল কুয়োতলার ধারে বড় মামি অন্ধকারে দাঁড়িয়ে কার জন্য যেন প্রতীক্ষা করছেন। ইসমকে দেখে বড় বউ বলল, ইসম, দেখবে তো তোমার বড় মামাকে ট্যাবার বটতলায় পাও কিনা। তুমি তো বটতলার পথেই যাবে। ইসম বাঁশঝাড় অতিক্রম করে মাঠের অন্ধকারে নেমে যাবার সময় বলল, আপনি বাড়ি যান, যাইতে যাইতে যদি পাই পাঠাইয়া দিমু। এই বলে ইসম ক্রমে অন্ধকার মাঠে মিশে যেতে থাকল। ইসমকে আর দেখা যাচ্ছে না, শুধু মাঠের ভিতর লণ্ঠন দুলছে। ইসমের ডান হাতে লাঠি, বাঁ হাতে লণ্ঠন। অঘ্রাণ মাস, শিশির পড়ছে। এখনো ভালো করে ধান ক্ষেতের ভিতর আল পড়েনি। সরু পথ ক্ষেতের পাশে পাশে। পথ থেকে বর্ষার জল নেমে গেছে। পথের মাটি ভিজা, কাদা মাটিতে পা বসে যাবার উপক্রম, অথচ পা বসে যাচ্ছে না।
কেমন নরম তাল তাল মাটির উপর দিয়ে ইসম হেঁটে যাচ্ছে। গাঢ় অন্ধকার বলে ইসম চারদিকে শুধু লণ্ঠনের আলো এবং তার অস্তিত্ব ব্যতিরেক অন্য কিছু প্রত্যক্ষ করতে পারল না। এ অঞ্চলে হেমন্তের শীত পড়তে আরম্ভ করে। শীতের জন্য ঝোপ জঙ্গলের কীটপতঙ্গরা কেমন চুপচাপ হয়ে আছে। ইসম লণ্ঠন তুলে এবার উঁচু জমিতে উঠে এলো। পাশে করলার জমি, উপরে ট্যাবার পুকুর আর সেই নির্দিষ্ট বটগাছ। এখানে অনেক রাত পর্যন্ত বড়কর্তা বসে থাকেন। এখানে বড়কর্তাকে অনেক দিন গভীর রাতে খুঁজে পাওয়া গেছে। ইসম লণ্ঠন তুলে ঝোপে জঙ্গলে বড়কর্তাকে খুঁজল। ঝোপে ঝোপে জোনাকি, বটের জট মাটি পর্যন্ত নেমেছে। পুরনো জট বলে জট সকল ভিন্ন ভিন্ন ঘরের মতো ছায়া সৃষ্টি করছে। সে ডাকল, বড় মামা আছেন? সে কোনো উত্তর পেল না। তবু লণ্ঠন তুলে গাছটার চারধারে খুঁজতে থাকল। তারপর যখন বুঝল তিনি এখানে নেই, তিনি অন্য কোথাও পদযাত্রায় বের হয়েছেন, তখন ইসম ফের নিচু জমিতে নেমে হাঁটবার সময় দূরে দূরে সব গ্রাম, গ্রামের আলো, হাসিমের মণিহারি দোকানে হ্যাজাগের আলো দেখতে দেখতে নালার ধারে কেমন মানুষের গলা পেল। সে বলল, কে জাগে? অন্ধকার থেকে জবাব এলো, তুমি ক্যাডা? আমি ইসম শেখ, শাকিম টোডার বাঘ। ইসম যেন বলতে চাইল, আমি গয়না নৌকার মাঝি ছিলাম, এখন ঠাকুর বাড়ির খেয়ে মানুষ। অন্ধকার মানি না। বাবু ভদ্রলোকের সঙ্গে আমার বাস। নদীর চরে তরমুজ ক্ষেত পাহারায় থাকি। ঠাকুর বাড়ির বান্দা আমি। বয়স বাড়ছে, গয়না নৌকা চালাতে আর পারি না। আমি আন্ধাই রাইতে হাসিম ভুইয়া জাগি, শাকিম কলা গাইসা। অ হাসিম ভাই, তা কি করতাছো? মাছ ধরতাসি, দেখছো না জল নামতাছে। আমি কই মাছের জাল পাইতা বইসা আছি। ঘুট ঘুইটা আইনধারে কই রওনা দিলা? জামু মুরা পাড়া, ধনকর্তার পোলা হইছে, সেই খবর নিয়া যাইতেছি। ধনকর্তার কয় পোলা যায়? এরে নিয়া 2 পোলা। তোমার কাছে কাঠি আছে, বিড়িটা আঙ্গাইতাম। ইসম বিড়ি ধরালো। ওর বড়কর্তার জন্য মনটা খচখচ করছে। বড়কর্তা রাতে বাড়ি না ফিরলে বড় মামি অন্ধকারে মানুষটার জন্য জেগে থাকবে। সে বলল, বড় মামারে দেখছো? দুপুরে দেখছিলাম, নদীর স্বরে হাইটা যাইতেছে। ইসম কেমন দুঃখের গলায় বলল, ভাই রে, তোমার আমার ছোটখাটো দুঃখ, ঠাকুর বাড়ির দুঃখে চক্ষে পানি আসে। ইসম ফের হাঁটতে থাকল। সে হনহন করে হেঁটে যাচ্ছে। ফাউসার খাল পার হবার জন্য সে হনহন করে হেঁটে যাচ্ছে। হাট ভাঙার আগে যেতে পারলে সে গুদার ঘাটে মাঝি পাবে, নতুবা এই শীতে সাঁতার কেটে খাল পার হতে হবে। ঠান্ডার কথা ভাবতেই ওর শরীরটা কেমন কুঁকড়ে গেল। ইচ্ছা করলে ইসম একটা সংক্ষিপ্ত পথ ধরে আরও আগে খালের পাড়ে পৌঁছতে পারত, কিন্তু একটি অজ্ঞাত ভয়, বিশেষ করে বামন্দি চকের বুড়ো শিমুল গাছটা এবং ওর বাজে পোড়া মরা ডাল বড় ভয়ের কারণ। নিচে কবর, আবহমান কাল ধরে মানুষের কবর, 1000 হবে, বেশিও হতে পারে। ইসম ভয়ে সেই পথে খালের পাড়ে পৌঁছতে পারছে না। ইসম হাতের লাঠিটা এবার আরো শক্ত করে ধরল। সে ভয় পেলেই আকাশের দিকে মুখ তুলে তাকায়। আল্লাহ মেহেরবান। সে যেন আসমানে তার সেই মেহেরবানকে খুঁজতে থাকে। অজস্র তারা এখন বিন্দু বিন্দু হয়ে জ্বলছে। নিচে সেই এক শুধু গাঢ় অন্ধকার। দূরে দূরে সব গ্রামের আলো, হ্যাজাকের আলো, গাছের ফাঁকে এবং ঝোপ জঙ্গলের ফাঁকে এখনো দেখা যাচ্ছে। পরাপরদির পথ ধরে কিছু লোক যাচ্ছিল জল ভেঙে। ওদের হাতে কোনো আলো নেই, জলে ওদের পায়ের শব্দ। কিছু কথাবার্তা ইসমের কানে ভেসে আসতে থাকল। সে ক্রমে খালের দিকে নেমে যাচ্ছিল। ওর হাঁটু পর্যন্ত ধান গাছ শিশিরে ভিজছে। ইসম পরাপরদির পথ থেকে ক্রমশ ডাইনে সরে যাচ্ছে।
এ অঞ্চলে সে কোনো মানুষের সাড়া পাচ্ছে না। নীরবে যেন একটা মাঠ গাভীন গরুর মতো অন্ধকারে শুয়ে আছে। পথ ধরে কোনো হাঁটুরে ফিরছে না। ফসলের ভারে গাছগুলি পথের উপর এসে পড়েছে। সে লাঠি দিয়ে গাছগুলি দুদিকে সরিয়ে দিচ্ছে এবং পথ করে নেমে যাচ্ছে। খালের পাড়ে গিয়ে দেখল গুদারা বন্ধ। মাঝি এপারে নৌকা রেখে চলে গেছে। নৌকাটা অস্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ পাশে সে কয়েক কদম হেঁটে গেল। অদূরে মনে হলো আকাশের গায়ে একটা লণ্ঠন জ্বলছে। ঈশম জানত এ সময় জেলে নৌকা থাকবে। বর্ষার জল খাল বিল ধরে নেমে যাচ্ছে। যে জল এ অঞ্চলে উঠে এসেছিল জোয়ারে, আঘুন মাসের টানে তা নেমে যাবে। জলের সঙ্গে মাছ এবং কচ্ছপ। জেলেরা এসেছে। খরা জাল নিয়ে খালের ভিতর জাল পেতে অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে। ঈশম খালের পাড়ে সেই লণ্ঠনের আলো পর্যন্ত হেঁটে গেল। পাড়ে গিয়ে দাঁড়ালো। ডাকল, আমি ঈশম, আমার এ পার কইরা দাও। আমি যাইতাছি এক খবর নিয়া, ধনকর্তার পোলা হইছে। তারপর সে কেন যে হঠাৎ ডাকল, বড় মামা আছেন? বড় মামা, বড় মামি আপনার লাইগা জায়গা বইসা আছে, বাড়ি যান। কোনো উত্তর এলো না। শুধু একটা নৌকা ওপার থেকে ভেসে এলো। বলল, ধনকর্তার পোলা হইছে? ঈশম বলল, হ, তবে কাইল জামু, একটা গরমা মাছ লইয়া জামু, মাছ দিয়া একটা পিরান চাইয়া নিমু। বলে সে পাটাতন তুলে অন্ধকারে একটা বড় মাছ টেনে বের করল। ঈশম লণ্ঠনের আলোতে নীল রঙের তাজা মাছটা পাটাতনে লাফাতে দেখল। চোখ দুটো বড় অবলা, যেন এক পাগল মানুষ নিরন্তর এইসব মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, ফুল ফল পাখি দেখে বেড়াচ্ছে। এই চোখ দেখলে পাগল মানুষটার চোখ শুধু ভাসে। বড় মামি বড় বড় চোখ নিয়ে প্রত্যাশায় বসে আছে, কখন ফিরবে মানুষটা। সে বলল, বড় মামারে দেখছো? মানুষটা বলল, বড় কর্তারে আইজ দেখি নাই। ঈশম আর কোনো কথা বলল না। এইসব মাঠে পাগল মানুষ দিনরাত ঘুরে বেড়ান। কোন অন্ধকারে কোথায় তিনি কার উদ্দেশ্যে হেঁটে যান ঈশম টের করতে পারে না। তাকে খাল পার করে দিলে সে মাঠ ধরে হাঁটতে থাকলো শুধু। এখন সে পাটের জমি ভাঙছে। এখানে এখন কোনো ফসল নেই। কলাই খেসারি এসব থাকার কথা, কিন্তু কিছুই নেই। শুধু ফসলহীন মাঠ, শুধু খোঁচা খোঁচা দাড়ির মতো পাট গাছের গোড়া উঁকি মেরে আছে। যোগীপাড়াতে এত রাতেও তাঁত বোনা হচ্ছে। মাঠেই সে তাঁতের শব্দ পেল। সে গ্রামে উঠে যাবার মতলবে কোনাকুনি হাঁটছে। জেলেদের নৌকোগুলো এখন আর দেখা যাচ্ছে না। শুধু খরা জালের মাথায় বাঁশের ডগাতে লণ্ঠনের আলো প্রায় যেন এক ধ্রুব তারা, ওকে পথের নির্দেশ দিচ্ছে। সে কতটা পথ হেঁটে এলো এবং কোন দিকে উঠে যেতে হবে, অন্ধকারে সেই এক আলো তাকে সব বাতলে দিচ্ছে। এ মাঠের শেষেই সেই বুড়ো শিমুল গাছটা যেন ক্রমে অবয়ব পাচ্ছে। দিনের বেলাতেও এ জমি থেকে গাছটা স্পষ্ট দেখা যায়। সেই গাছটার পাশের গ্রামে একবার মড়ক লেগেছিল। ঈশম কেমন ভয়ে ভয়ে হাঁটছে। শিমুল গাছটার দূরত্ব ঈশমকে কিছুতেই ভয় থেকে রেহাই দিচ্ছে না। সে যত দূর দিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে গাছটা ওর দিকে হেঁটে আসছে। ডান পাশে প্রায় আধ ক্রোশ হেঁটে গেলে সেই গাছ এবং নিচে তার কবরভূমি। যেহেতু টিলা জমি থেকে একবার সে গাছটাকে দেখতে পেয়েছিল, একদিন হাট ফেরত রাতে গাছটা মাথায় সে আলো জ্বলতে দেখেছিল। সেজন্য ঈশম ভয় ভয় দ্রুত পা চালিয়ে যোগীপাড়াতে উঠে এলো। কেউ দেখে ফেললেই বলবে, এলাম সেই কবর ভেঙে। কারণ ঈশমের মতো সাহসী পুরুষ হয় না। এ তল্লাটে সে এমন একজন সাহসী মানুষ। কিন্তু ঈশম কোনো কালে তার ভয়ের কথা খুলে বলে না। সাহসী বলে সে রাতে বিরেতে পরাণের ভিতরে ভয় লুকিয়ে রেখে চোখ বুজে চলে যেতে থাকে। যোগীপাড়াতে উঠতেই মানুষের শব্দে, চরকার শব্দে এবং সানামাকুর শব্দে ভয়টা কেটে গেল। তারপর পরিচিত মানুষের গলা পেয়ে বলল,
আমির চাচার গলা পাইতাছি। তুমি? আমি ইসম। এত রাইতে? জামু মুরাপাড়া, ধনকর্তার পোলা হইছে, খবর লইয়া যাইতাছি। আপনার শরীর কেমন? ভালো না রে বাজান, ভালো না। একটু থেমে বলল, বড় কর্তার মাথাটা ঠিক হইল না। না চাচা, শুনলাম বুড়ো কর্তা চোখে দেখতে পায় না। না, সারাদিন ঘরে বইসা থাকে। বড় মামি বুড়া ঠাইরেন দেখাশোনা করে। পোলাটা পাগল হইল, আমার কর্তারও চক্ষু গেল। হ চাচা, তা একটু বইসো, তামাক খাও। আর একদিন চাচা, আইস যাইতে দেন। ইসম কথা বলতে বলতে সৈয়দ মিস্ত্রির শোলার মাচান অতিক্রম করে রামপদ যোগীর আমবাগানে ঢুকে গেল। তারপর গ্রামের মসজিদ পার হয়ে মাঠে পড়তেই শিমুল গাছটার কথা মনে হলো। সে জোরে জোরে মনের ভিতর সাহস আনার জন্য বলল, এলাহি ভরসা। গাছটা যেন ক্রমে শয়তান হয়ে যাচ্ছে, শয়তানের মতো পিছু নিয়েছে। মাঝে মাঝে হাতের লাঠিটা, লণ্ঠনটা ভয়ানক ভারী ভারী মনে হচ্ছে। সে ভাবল, এমন তো হবার কথা নয়। সে ভাবল, অনেক রাত, অনেক দূরে সে কত মানুষের সুসংবাদ দুঃসংবাদ বয়ে নিয়ে গেছে, অথচ আজ এখনো সে ফাউসার চক ভাঙতে পারেনি। শিমুল গাছটা বড় কাছে মনে হচ্ছে, কখনো পিছনে তাড়া করছে, কখনো সামনে। সে দুবার লাঠিটা মাথার উপর বনবন করে ঘোরালো। ওর পাইক খেলার কথা মনে হলো। লাঠি খেলায় ওস্তাদ ইসম এই মাঠে গাছটাকে প্রতিপক্ষ ভেবে মাঝে মাঝে লাঠি ঘোরাতে থাকলো। লণ্ঠনটা সে বাঁ হাতে রেখে ডান হাতে লাঠি মাথার উপর ঘোরাচ্ছে এবং নিচের দিকে নেমে যাচ্ছে। যখন ধান গাছগুলো পা জড়িয়ে ধরছে, সে লাঠি দিয়ে ধান গাছ সরিয়ে ফের হাঁটছে। সে লাঠি দিয়ে মাঝে মাঝে ধান গাছ সরাচ্ছিল, কিছুটা নিজেকে অন্যমনস্ক করার জন্য, কিছুটা পথ পরিষ্কার করার জন্য। মাঠে নেমেই শরীরটা ঠান্ডা মেরে যাচ্ছে। ভয়ানক শক্ত সমর্থ শরীর ইসমের। এই বুড়ো বয়সেও সে ঘাড় গলা শক্ত রাখতে পেরেছে। অথচ এই রাত, অন্ধকার, বিশাল বিলেন মাঠ এবং যে শিমুল গাছটা এতক্ষণ ওকে তাড়া করছে, এই সব মিলে তাকে কেমন গোলমালের ভিতর ফেলে দিয়েছে। ইসম লণ্ঠনের আলোতে যেন পথ দেখতে পাচ্ছে না। এই বিল ভেঙে উঠতে পারলেই ফের গ্রাম, ফের গ্রামের পথ। গোলাকান্দালের ভুতুরে পুল এবং পুরী পূজার মাঠ, ফের গ্রামের পর গ্রাম, তারপর বুলতার দিঘি এবং নমশূদ্র পাড়া, প্যারাব, পোনাব, মাসাব গ্রাম। অন্ধকার বলেই আকাশে এত বেশি তারা জলজল করছিল। বিলেন জমি নিচে নামতে নামতে যেন পাতালে নেমে গেছে। আল পথগুলো এখনো ঠিক মতো পড়েনি। অঘ্রাণ গেলে, পৌষ এলে এবং ধান কাটা হলে পথগুলি স্পষ্ট হবে। এই বিলে পথ চিনে অন্য পাড়ে উঠে যাওয়া এখন বড় কষ্টকর। অনেকক্ষণ ধরে ইসম একটি পরিচিত আলপথের সন্ধান করল। যারা মেলাতে যায় অথবা বান্নিতে, তারা এই আলপথের বিলের অন্য পাড়ে উঠে যায়। ধান জমির ফাঁকে ফাঁকে কোথায় যেন পথটা লুকিয়ে আছে। সে সন্তর্পণে গাছ তুলে তুলে দেখছে আর এগুচ্ছে। এই বুঝি সেই পথ। কিছু দূরে গেলেই মনে হচ্ছে, না, সে ঠিক পথে আসেনি। পথটা ওকে নিয়ে বিলের ভিতর লুকোচুরি খেলছে। তারপর ভাবল, বিলের জমির ধারে ধারে হাঁটতে থাকলে সে নিশ্চয়ই পাশের গ্রামে গিয়ে উঠতে পারবে। মনে মনে আবার উচ্চারণ করল, এলাহি ভরসা। তাকে এ রাতে, এ বিল, এ মাঠ অতিক্রম করতেই হবে। অন্ধকারে পথ যত অপরিচিত হোক, শয়তানের চোখ যত ভয়ঙ্কর হোক, সে এ মাঠ ঠেলে অন্য মাঠে গিয়ে পড়বেই, ধনকর্তাকে খবর দেবেই। সে কখনো দৃঢ় হলো, অথবা কখনো সংশয় ভুগে সে কেমন দুর্বল হয়ে পড়ছে। সে যেন ক্রমে এই বিলের ভিতর ডুবে যাচ্ছে এবং মনে হচ্ছে তার সে একই জায়গায় ঘুরে ঘুরে ফিরে আসছে। সে আদৌ এগুতে পারছে না। সে এবার বলল, ক্ষুধা ভরসা। সে যে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছে, পরখ করার জন্য হাতের লাঠিটা ধান গাছ সরিয়ে কাদামাটিতে পুঁতে দিল। সে সেই নির্দিষ্ট স্থানটি চিনে রাখার জন্য কিছু গাছ উপড়ে ফেলল।
একটা কাকতাড়ুয়ার মতো করে গাছগুলিকে বেঁধে রাখল লাঠিতে। তারপর গোল মতো চারপাশে একটা দাগ দিল। অনেকক্ষণ ধরে এই বিল এবং পথ ওর সঙ্গে রসিকতা করছে। সে একটু সময় বসল। বিশ্ব চরাচর নিঝুম। মনে হয় ঠিক যেন এই বিল সে পাগল ঠাকুরের মতো রহস্যময়। সে নিজের মনে হাসবার চেষ্টা করল, অথচ গলা শুকনো। ওর সামান্য কাশি উঠে এলো গলা থেকে। দ্রুত সেই শব্দ বিলের চারপাশে ছড়িয়ে পড়ছিল। অপরিচিত শব্দ কোথাও। সে কান পেতে রাখল। এখন এই মাঠ আর তার কাছে পাগল ঠাকুরের মতো রহস্যময় নয়। নিঃসঙ্গ মাঠ অঘ্রাণের শিশিরে ভিজে ওর পঙ্গু স্ত্রীর মতো ঘুমোচ্ছে, অথবা রাতের কীট পতঙ্গ সকল, ঝিঁঝি পোকা সকল শীতের মরশুমের জন্য আর্তনাদ করছে। কবে শীত আসবে, কবে শীত আসবে। মাঠ ফাঁকা হবে, শস্যদানা মাঠে পড়ে থাকবে, আমরা উড়ে উড়ে খাবো, ঘুরবো, ফিরবো, নাচবো, খেলবো। সে যত এইসব শুনতে থাকলো, যত এইসব চিন্তায় বিষণ্ণ হতে থাকলো, তত সেই ভয়াবহ শিমুল গাছটা মাথায় আলো জেলে ওর দিকে যেন এগিয়ে আসছে। শিমুল গাছটার মাথায় আলোটা জ্বলছে আর নিভছে, অথবা নিভে গিয়ে আলেয়া হয়ে যাচ্ছে। দূরে দূরে যেন বিলের এ মাথা থেকে অন্য মাথায় আলেয়াটা ওকে নিচে নিচে খেলা দেখাচ্ছে। সে বলল, ভালো রে ভালো। এভাবে বসে থাকলে ভয়টা ওকে আরও পঙ্গু করে দেবে। সে দ্রুত উল্টো মুখে ছুটতে পারলেই কোনো না কোনো গ্রামে উঠে যেতে পারবে। সুতরাং সে হাতের লণ্ঠন নিয়ে দ্রুত ছুটতে থাকল। হাতের লণ্ঠনটা দুবার দপদপ করে জ্বলে উঠল। লণ্ঠনটা নিভে যাবে ভয়ে সে দ্রুত ছুটে যেতে পারল না। সে দু হাঁটুতে আর শক্তি পাচ্ছে না, বারবার কেবল পিছনের দিকে তাকাচ্ছে। সে এবার দেখল, স্পষ্ট দেখতে পেল, শিমুল গাছটা যথার্থই এগিয়ে আসছে। সে দেখল গাছের মাথায় আলো আর ডালে ডালে মড়কের মৃতদেহ ঝুলছে। সে ধান গাছ দিয়ে কাকতাড়ুয়া জায়গাটায় ফিরে এসেছে। শিমুল গাছটা সহসা জীবন্ত হয়ে গেল। এতক্ষণ সে তবে একই বৃত্তে ঘুরছে। ভয় বিবর্ণ ঈষম দস্যুর মতো লাথি মারল কাকতাড়ুয়াকে। উপড়ানো গাছগুলি অন্ধকারে বিলের প্রচণ্ড হাওয়ায় উঠতে থাকল। সে বলল, শয়তানের পো, ভাবছোটা কি শুনি? বিলের পানিতে আমারে ডুবাইয়া মারতে চাও? বলেই সে লাঠিটা তুলে উপরের দিকে ঘোরালো, যেমন সে মহরমের দিন বাজনার সঙ্গে সঙ্গে সামনে পিছনে অথবা উপর নিচে ডাইনে বাঁয়ে লাঠি ঘোরাতো, লাঠি এগিয়ে দিত, পিছিয়ে আনত। সে উপরের দিকে উঠে যাওয়ার সময় তেমন সব খেলা দেখাতে থাকলো। এই বিলের জমি এবং শিমুল গাছটার ভয়ে সে এখন মরিয়া। কিন্তু খেলা দেখালে হবে কি? কারা যেন ওকে পিছনে টানছে, চারপাশে হাঁটছে কারা। মনে হচ্ছে সারা বিলে মানুষের পায়ের শব্দ ভেসে বেড়াচ্ছে। একদল অবয়বহীন শয়তান ওর সঙ্গে হাঁটছে, অথচ কথা বলছে না। অন্ধকারে সে কেবল উপরে ওঠার পরিবর্তে নিচে নেমে যাচ্ছে। এবার সে চিৎকার করে উঠল, খুদা, এটা কি হইল? ধনকর্তা গো, আমারে কানাওয়ালায় ধরছে। সে লণ্ঠন ফেলে লাঠি ফেলে বিলের আলে আলে ঘুরতে থাকলো। ধান পাতা লেগে পা কেটে যাচ্ছে। সে বারবার একই জায়গায় ঘুরে ঘুরে এসে হাজির হচ্ছে। আর এ সময় সে দেখল ভুতুরে আলোটা একেবারে চোখের সামনে জ্বলছে, নিভছে। সেই আলোর হাজার চোখ হয়ে গেল। অন্ধকারের ভিতর ভূতের মতো চোখগুলো জ্বলছে। ঈষম আর লড়তে পারল না, ধীরে ধীরে আলের উপর সংজ্ঞাহীন হয়ে গেল। আগে সুন্দর আলী লণ্ঠন হাতে, পিছনে ধনকর্তা। তিনি 4 দিন আগে ধনবউর চিঠি পেয়েছেন। ধনবউ লিখেছে, শরীরটা আমার ভালো যাচ্ছে না, এ সময় তুমি যদি কাছে থাকতে। ধনবউর চিঠি পেয়ে চন্দ্রনাথ আর দেরি করেননি। বড় কাছারি বাড়িতে মেজদা থাকেন। তাঁর কাছে গিয়ে বললেন, দাদা, আমি একবার বাড়ি যামু ভাবছি। আপনার বৌমা চিঠি দিছে, ওর শরীর ভালো না, একবার তবে ঘুইরা আসি। ভূপেন্দ্রনাথ তার সঙ্গে সুন্দর আলীকে দিয়েছেন। রাত হয়ে যাবে যেতে। সেরেস্তায় কাজের চাপ পড়েছে, নতুবা তিনি নিজেও বাড়ি যেতেন। ছেলে হয়েছে এমন খবর জানা থাকলে চন্দ্রনাথ এতটা বোধহয় উদ্বিগ্ন হতেন না। তিনি দ্রুত পা চালিয়ে হাঁটছেন। সুন্দর আলীকে নিয়ে লণ্ঠন হাতে নেমে এসেছেন।
শীত লক্ষার পারে পারে এসে বাজার বাঁয়ে ফেলে মাসাব পোনাব হয়ে বুলতার দিঘি ধরে ক্রমশ এগিয়ে চলেছেন। পেয়াদা সুন্দর আলী মাঝে মাঝে কাশছিল। নির্ভয় নিঃশব্দে তাঁরা এ মাঠে এসে নেমেছেন। মাঠ পার হলেই ফাউসার খাল, তারপর 2 ক্রোশ পথ। বাড়ি পৌঁছতে দেরি নেই। এমন সময় সুন্দর আলী চিৎকার করে উঠল, নায়েব মশাই, খুন! হাত থেকে লণ্ঠনটা পড়ে যাবে যাবে ভাব হলো সুন্দর আলীর। সুন্দর আলী পিছনের দিকে ছুটে পালাতে চাইল। ধনকর্তা হকচকিয়ে গেলেন। এখানে খুন ডাকাতি? সুন্দর আলী বলল, মাঠের উপর দিয়ে আসেন কর্তা, নিচ দিয়ে আমি যামু না। ধনকর্তা এবার জোরে ঝমক দিলেন, আয় দেখি কি খুন, কে খুন দেখি। ধনকর্তা লণ্ঠন তুলে সন্তর্পণে মানুষটার মুখের ওপর ধরলেন। মানুষটা বড় চেনা। তিনি নাড়তে থাকলেন ওকে। দেখলেন শ্বাস প্রশ্বাস পড়ছে। তিনি ডাকলেন, ইসম, তোর কি হইল? ইসম, ইসম। ইসমের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সব। ইসমের পাশে বসে ধনকর্তা চোখ টেনে দেখলেন, না, সবই ঠিকঠাক আছে। এবার মনে হলো বিলেন মাঠে এমন আধারে ইসম পথ হারিয়েছে। তিনি বিল থেকে জল আনালেন, রুমালে ভিজিয়ে ভিজিয়ে জল দিলেন চোখে মুখে, এবং একসময় জ্ঞান ফিরলে বললেন, কি রে, তোর ডরে ধরছে? আমি তোর ধন মামা। ইসম চোখ মেলে ধীরে ধীরে দেখল। প্রথমে বিশ্বাস করতে পারল না। তারপর কেমন অবিশ্বাসের গলায় ডাকল, ধন মামা? আপনি ধন মামা? ধনকর্তাকে দেখে সে কেঁদে ফেলল। মামা গো, আমারে কানাওয়ালায় ধরছে, সারাটা মাঠ বিল জমি ঘুরাইয়া মারছে, শরীরটা শরীর নাই গো মামা। আস্তে আস্তে হাঁট, বিলে তুই আইছিলি কেন? এতক্ষণ পর ইসমের সব মনে হলো। কেন এসেছিল এই মাঠে, কোথায় যাবে, কি করবে, কি খবর দিতে হবে, এইসব এক এক করে মনে পড়ল। ধন মামা, আপনার পোলা হইছে, আমিও আপনার কাছে জামু বইলা বাইর হইছি, পথে এই কাণ্ড, কানাওয়ালা। ধনকর্তা বিশাল বিলেন মাঠে আলো আধারে দাঁড়িয়ে কি জবাব দিতে হবে ভেবে পেলেন না। আকাশে তেমনি হাজার নক্ষত্র জ্বলছে। ঠান্ডা হাওয়া ধানের গন্ধ বয়ে আনছে। ইসম সে সময় বলল, চলেন মামা, আস্তে আস্তে হাঁটি। যেতে যেতে খুব সংকোচের সঙ্গে বলল, আমারে একটা তফন দিতে হইব। ওরা হেঁটে হেঁটে একসময় ট্যাবার পুকুর পাড়ে এলো। অসত্য গাছ পার হতে গিয়ে ইসম ডাকল, বড় মামা আছেন, বড় মামা? কোনো উত্তর এলো না। পুকুর পাড়ে গভীর ঝোপ জঙ্গল। এত রাতে এই জঙ্গলে বসে থাকলে কিছুতেই টের পাবে না। ভিতরে কেউ আছে কি নেই দিনের বেলাতেও টের পাওয়া যায় না। ইসম অথবা চন্দ্রনাথ বৃথা আর ডাকাডাকি করল না। করলা ক্ষেত পার হয়ে ধানের জমিতে নেমে আসতেই টের পেল যেন ক্ষেতের ভিতর খচখচ শব্দ। ধান খেতে খেতে সামান্য জল, পায়ের পাতা ডোবে কি ডোবে না। ইসম লণ্ঠন তুলতেই দেখল বড় কর্তা। ধান ক্ষেতের ভিতর বড় কর্তা কেমন উবু হয়ে বসে আছেন। ইসম ক্ষেতের ভিতর ঢুকে বলল, উঠেন, বাড়ি যাইতে হইব, বড় মামি আপনার লইগা জায়গা আছে। কিন্তু বড় কর্তার মুখে কোনো কথা ফুটে উঠল না। যেমন বসেছিলেন তেমনি বসে থাকলেন, কিছুতেই উঠছেন না। কিসের ওপর চেপে বসে আছেন। পায়ের নিচে অন্ধকার এবং ধান গাছ, খচখচ শব্দ, গাছগুলি নড়ছে। সে লণ্ঠনটা নিচে নামাতেই দেখল একটা বড় কাছিম, একটা প্রকাণ্ড কাছিম চিৎ করে তিনি তার ওপরে বসে আছেন। কাছিমটা পাগুলি বের করে, মুখ বের করে কামড়াতে চাইছে, কিন্তু তার হাত পা নাগাল পাচ্ছে না, কেবল গাছগুলি নড়ছে। ইসম কি বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে কাছিমের বুকে বসে বড় কর্তা হেঁকে উঠলেন, গ্যাত চোরেত শালা। ইসম বলল, বড় মামা, এইটা আপনি কি করছেন? এত বড় একটা কাছিম ধইরা বইসা আছেন। তারপর সে বলল, আপনি বাড়ি যান, ধন মামায় আইছে, ধন মামার পোলা হইছে। ধনকর্তা বললেন, উইঠা আসেন বর্দা, কাছিমটা ইসম লইয়া যাইবক্ষণ।
বড় কর্তা ভালো মানুষের মতো ধনকর্তাকে অনুসরণ করলেন। বড় কর্তা কখন ছুটতে থাকবেন, কখন হাতে তালি বাজাবেন, এই সব ঘটনার সম্মুখীন হওয়ার জন্য ধনকর্তা সন্তর্পণে পিছনে পিছনে হাঁটতে থাকলেন। বড় কর্তা অন্ধকারে ছুটতে চাইলে ধনকর্তা বললেন, আমার হাতে লাঠি আছে বড়দা, ছুটবেন তো বাড়ি মারমু, ঠ্যাং ভাইঙ্গা দিমু। চন্দ্রনাথের মুখে এমন কথা শুনে বড় কর্তা ঘুরে দাঁড়ালেন। আমাকে তুমি ভৎসনা করছো চন্দ্রনাথ? এমন এক করুণ মুখ নিয়ে চন্দ্রনাথকে দেখতে থাকলেন। তিনি যেমন কোনো কথা বলেন না, এখনো তেমনি কোনো কথা না বলে অপলকে চেয়ে থাকলেন। এমন চোখ দেখলেই মনে হয় এই উত্তর 40-এর মানুষ বুঝি এবার আকাশের প্রান্তে হাত তুলে তালি বাজাবেন। চাঁদের কাক জ্যোৎস্না এখন আকাশের সর্বত্র। যথার্থই এবার বড় কর্তার দুহাত ওপরে তুলে তালি বাজাতে থাকলেন, যেন আকাশের কোনো প্রান্তে তার পোষা হাজার হাজার নীলকণ্ঠ পাখি হারিয়ে গেছে। হাতের তালিতে তাদের ফেরানোর চেষ্টা। আর ধনকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু নতুন করে লক্ষ্য করলেন। বড়দার বড় বড় চোখ, লম্বা নাক, প্রশস্ত কপালের পাশে বড় আঁচিল, সবচেয়ে সেই সূর্যের মতো আশ্চর্য রং শরীরের এবং 6.5 ফুটের উপর শরীরের ঋজুতা। দেখলে মনে হবে মধ্যযুগীয় কোনো নাইট রাতের অন্ধকারে পাপ অন্বেষণ করে বেড়াচ্ছেন। চন্দ্রনাথ দেখলেন বড় এবং গভীর চোখ দুটো সারাদিন উপবাসে কটোরাগত। দুঃখে চন্দ্রনাথ চোখের জল রোধ করতে পারলেন না। বললেন, বড়দা, আপনি আর কত কষ্ট পাইবেন, সবাইরে আর কত কষ্ট দিবেন? বড় কর্তা ওরফে মনীন্দ্রনাথ শুধু বললেন, গ্যাত চোরেত শালা। ফের তিনি আকাশের প্রান্তে তালি বাজাতে থাকলেন। সেই তালির শব্দ এত বড় মাঠে এক বিস্ময়কর শব্দ সৃষ্টি করছে। এই সব শব্দ গ্রাম পার হয়ে, সোনালি বালির চর পার হয়ে তরমুজ ক্ষেতের ওপর এখন যেন ঝুলছে। মনীন্দ্রনাথের বড় ইচ্ছা জীবনের হারানো সব নীলকণ্ঠ পাখিরা ফিরে এসে রাতের নির্জনতায় মিশে থাক, কিন্তু তারা নামছে না। বড় কষ্টদায়ক এই ভাবটুকু। তিনি এবার চন্দ্রনাথকে অনুসরণ করে ঘরের দিকে চলতে চলতে যেন বলতে চাইলেন, চন্দ্র, তোমার ছেলে হয়েছে, বড় আনন্দ। অথচ কথার অবয়বে শুধু এক প্রকাশ, গ্যাত চোরেত শালা। এবার তিনি নিজের এই অপ্রকাশের দুঃখে কেমন দুঃখিত হলেন। এত নক্ষত্র আকাশে, অথচ তার পাগল চিন্তার সমভাগী কেউ হতে চাইছে না। সকলেই যেন তার ঠ্যাং ভেঙে দিতে চাইছে। মনীন্দ্রনাথ আর কোনো কথা না বলে সেজ ভাইকে শুধু অনুসরণ করে হাঁটতে থাকলেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।